প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিট বিচার ভবনে জমা পড়েছে, আর সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম থেকেই কিন্তু হইচই পড়ে গিয়েছে একেবারে রাজনৈতিক মহলেও, যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে। আমাদের সঙ্গে রয়েছেন এই প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার অন্যতম মূল মামলাকারীদের অন্যতম আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। সুদীপ্তদা, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, এটা নিয়ে এত প্রশ্ন উঠছে, সামগ্রিকভাবে কি প্রতিক্রিয়া? দেখুন, আপনি যদি সিবিআই চার্জশিটে লিখেছে যে ওনার একটি অডিও থেকে জানতে পেরেছেন যে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 কোটি টাকা চেয়েছিল, এটা সিবিআইয়ের দায়িত্ব বার করা যে এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে। এটা যদি সিবিআই চার্জশিটে, আমি জানি না সিবিআই কি বলেছে, কিন্তু দায়িত্ব সিবিআইয়ের বার করার। এবার সিবিআই যদি এটা বার করতে না পারে তাহলে এটা সিবিআইয়ের ব্যর্থতা যে এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, যে কালীঘাটের কাকুর থেকেই টাকা নিয়েছে। আমরা সবাই জানি কালীঘাটের কাকু বলে আমার সাহেব হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিনা সিবিআই বার করবে, সিবিআইয়ের দায়িত্ব। আমরা তো ছেড়ে দেবো না, আমরা এটা কোর্টে লড়াই করব। এই যে 15 কোটি টাকা চেয়েছিল, এখান থেকে তো একটা প্রশ্ন উঠে যায় যে 15 কোটি টাকা তো কেউ সাধারণ কেউ চাইবে না, নিশ্চয়ই প্রভাবশালী কেউ। তাহলে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মানে নিশ্চয়ই কোনো প্রভাবশালী ব্যক্তি। অবশ্যই। দেখুন, কেউ যদি বলে আমাকে টাকা দিন আমি চাকরি পাইয়ে দেবো, তাহলে যে ব্যক্তি বলছে আমি চাকরি পাইয়ে দেবো তার প্রশাসনের সঙ্গে নিশ্চয়ই সেরকম যোগাযোগ আছে যে কনফিডেন্টলি বলছে যে আমি এই টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেবো। তার মানে সে প্রশাসনের বা সরকারের বা কেউ একজন এমন খুব ইনফ্লুয়েন্সিয়াল কেউ। এবার সেই ইনফ্লুয়েন্সিয়াল হলো জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেখান থেকে আমি তো অবাক হয়ে যাচ্ছি, সিবিআই, জানি না সিবিআই চার্জশিটে কী বলে, যদি না বার করতে পারে বা তার আইডেন্টিফাই না করতে পারে কে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা তো ইনভেস্টিগেশনের পার্ট, এটা সিবিআইকে বার করতে হবে। কিন্তু এটা তো পরিষ্কার সেই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন খুবই ইনফ্লুয়েন্সিয়াল একজন ব্যক্তি। এখানে তো প্রশ্ন উঠছে যে সিবিআই কেন সেটা বার করতে পারছে না, বা পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে সেখানে পরিচয় তারা লিখতে পারছে, শান্তনু বা কুন্তল ঘোষদের ক্ষেত্রে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, তার ক্ষেত্রে পরিচয় এর জায়গা কেন ফাঁকা? সিবিআই এটা বের করতে পারছে না। দেখুন, পারছে কি পারছে না সেটা তো যখন মামলার শুনানি হবে তখনই বোঝা যাবে। এই প্রশ্ন তো সিবিআইকে করা হবে, সিবিআই তখন কি উত্তর দেয় তার ওপর ডিপেন্ড। কিন্তু বিষয়টা হলো যে এইটা আমার তো মনে হয় সিবিআইয়ের এই চার্জশিটেই বলা উচিত, যদি না বলে থাকে, যে একটি অডিও থেকে ওরা জানতে পেরেছেন যে এক জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 কোটি টাকা চেয়েছে। সেখানেই তো সিবিআইয়ের বলা উচিত যে আমরা তদন্ত করে দেখেছি এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এটা হলো পরিচয়। কারণ একটা লোকের তো পরিচয় থাকবে। আজকে যদি কোর্ট জিজ্ঞেস করে সিবিআইকে তার উত্তর দিতে হবে, সে কী উত্তর দেয়? আপনাকে আমি এটা বলতে পারি, আমরা কিন্তু সিবিআইকেও ছেড়ে কথা বলবো না। উল্লেখযোগ্যভাবে এই যে সিবিআইয়ের চার্জশিট জমা পড়া তার কিছুক্ষণ পরেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু তিনি একটি প্রেস স্টেটমেন্ট দিয়েছেন। সেখানে তিনি স্পষ্ট বলছেন যে এই যে সিবিআই তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন, হেনস্থা করার চেষ্টা হচ্ছে। দেখুন, আমি জানি না উনি কি প্রেস রিলিজ করেছে বা প্রেস স্টেটমেন্ট দিয়েছে, সেটা ওনার ব্যক্তিগত বিষয়। তবে আমার একটাই প্রশ্ন লাগছে যে ঠাকুরগড়ে খেয়ে আমি তো কলা খাইনি, এখানে তো শুধু জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলা হয়েছে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তো যে কেউ হতে পারে। তাহলে উনি হঠাৎ করে বলতে চাইছেন কেন যে সিবিআই ওনার মক্কেলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে, সেটা উনি বলতে পারবেন। কিন্তু এটা তো কিনা ওটা লাগছে ঠাকুরগড়ে খেয়ে আমি তো কলা খাইনি। ইডির জিজ্ঞাসাবাদেরও মুখোমুখি হতে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তো ওনার আইনজীবী সঞ্জয় বসুর যেটা বক্তব্য যে ইডি হোক বা সিবিআই সবারই তদন্তে তিনি সহযোগিতা করেছেন, যাবতীয় নথিও তিনি দিয়েছেন। ইডি কোনো চার্জশিট জমা করেনি, ইডিকে দিয়ে সেই রাজনৈতিক যে উদ্দেশ্য সেটা তুলতে পারা যায়নি। তাই সেই রাজনৈতিক শক্তি এখন সিবিআইকে ব্যবহার করে আসলে হেনস্থা করার চেষ্টা করছে। দেখুন, প্রশ্নটা উল্টো। প্রশ্নটা হলো, আমরা দেখেছি দুর্নীতির কারণে দিল্লির চিফ মিনিস্টারকে অ্যারেস্ট হতে হয়েছে, ঝাড়খণ্ডের চিফ মিনিস্টারকে অ্যারেস্ট হতে হয়েছে। তাহলে কি এমন বিষয় যে পশ্চিমবঙ্গে কোনো ইনফ্লুয়েন্সিয়াল লিডার যারা
এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, পার্থ চট্টোপাধ্যায় ছাড়া আর কেউ অ্যারেস্ট হচ্ছে না। কোথাও গিয়ে কিন্তু সিবিআই আর ইডির গ্রহণযোগ্যতা নিয়েও, বিশ্বাসযোগ্যতা নিয়েও একটা প্রশ্ন উঠে যাচ্ছে। তারা এতদিন কী করছে? সত্যি তো তারা এতদিন শুধু কি মানে হাওয়া গরম করার জন্য এত কিছু করছে? তারা প্র্যাকটিক্যালি এতদিন ধরে ইনভেস্টিগেশন করে তাদের তো এটা বলা উচিত যে আলটিমেটলি নিয়োগ দুর্নীতির টাকা কোথায় গেছে, মাথাকে কি করে নিয়োগগুলো হচ্ছে টাকার বিনিময়ে, সেটা বলা উচিত। এখনও অবধি বলছে না। এবং এর পেছনে কে কাজ করেছে সেটাও কেন বলছে না, সেটাই তো আমরা অবাক হয়ে যাচ্ছি। তাহলে এখানে প্রশ্ন আসে, তাহলে কি সিবিআইডি সত্যি কে মানে ওনারা ইনভেস্টিগেশন করছে শুধুমাত্র রাজনৈতিক লাভ বা রাজনৈতিক অঙ্ক মাথায় রেখে, যে আমি এইটুকুনি করব না, এইটুকুনি করলে কোনো রাজনৈতিক দলের সুবিধা হবে, তারপরে আমরা টেবিলে বসবো? এটা কিন্তু বিভিন্ন মহলে এই প্রশ্ন, এই তো বলছি, এই যে এই সিবিআই বা ইডির এই কাজে কিন্তু বিভিন্ন মহলে এই প্রশ্ন উঠতে আরম্ভ করে দিয়েছে। এবার সিবিআই ইডি একটা প্রিমিয়ার এজেন্সি, আমি আশা করব তারা তাদের যে রেপুটেশন সেটা বজায় রাখবে এবং সঠিকভাবে তদন্ত করে রিপোর্ট দেবে। কিন্তু কোর্টে যখন এই মামলা উঠবে, আজ না হোক কাল তো উঠবেই, তখন কিন্তু সিবিআইকে এইসব প্রশ্নের সম্মুখীন হতে হবে। তো এই যে পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী, যখন তিনি সেই সব দায়িত্ব সামলাচ্ছেন, তিনি এক প্রকার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন, এমনই রাজনৈতিক মহলে বলা হতো। তাহলে এত গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং এত গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, মন্ত্রীদের পদে, মুখ্যমন্ত্রী কিছুই জানতে পারলেন না তারা এত বড় দুর্নীতির সঙ্গে যুক্ত বা এমন কোনো দুর্নীতি সংগঠিত করছেন? দেখুন, এটা হতেই পারে না, এটা অসম্ভব ব্যাপার। কারণ বলে দিচ্ছি, একটা যখন নিয়োগ হয়, কোনো ঠিক হয়, সেটা ফিন্যান্স ডিপার্টমেন্টের অ্যাপ্রুভালের পর সেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। যখন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, বলা হয় যে এতগুলো ভ্যাকেন্সি আছে, 100টা ভ্যাকেন্সি 100টা লোককে, 100টার বেশি যখন লোকে চাকরি পাচ্ছে, তখন ফিন্যান্স ডিপার্টমেন্টে অ্যাপ্রুভাল পাচ্ছে কী করে? আর আমাদের অর্থমন্ত্রী হলো মুখ্যমন্ত্রী, তাই উনি জানেন না এটা হতে পারে না। উনি সবই জানেন, জেনেও না জানার ভান করে আছেন। সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করতে বলেছে, ক্যাবিনেটে ডিসিশন নিয়েছেন, ক্যাবিনেটের হেডকে মুখ্যমন্ত্রী, আর ক্যাবিনেটের মেমো আপনাকে আমি দেখিয়ে দেবো। 5ই মে 2022, 5ই মে 2022-এর মেমো। সেখানে পরিষ্কার লিখিতভাবে এটা হয়ে ক্যাবিনেটে লিখিত আছে যে এই দুর্নীতি হয়েছে, এতগুলো দুর্নীতি হয়েছে, আর মুখ্যমন্ত্রী কিছু জানেন না। মুখ্যমন্ত্রীকেও কি মানে তদন্তের আওতায় আনা উচিত বলে মনে করেন? দেখুন, আমার তো এখানে মনে করার বিষয় নেই। অলরেডি আমাদের হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছে যে ক্যাবিনেটের যারা এই ডিসিশন নিয়েছে সবাইকে জিজ্ঞাসাবাদ করতে হবে সিবিআইকে, যে কিভাবে এই সিদ্ধান্ত নেওয়া হলো। কিন্তু অদ্ভুত বিষয়, এর পরেও কিন্তু সিবিআই এখন অবধি কোনো ইনভেস্টিগেশন এই বিষয়ে করেছে বলে আমার জানা নেই। কিন্তু সত্যিই যদি হাইকোর্ট থেকে তদন্তের মানে চাপ আসে, সেক্ষেত্রে সামনেই তো 26-এর বিধানসভা নির্বাচন, রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। তাহলে নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী কোথাও গিয়ে চাপে পড়তে পারেন বলে মনে হয়? আগে সিবিআই তদন্তটা তো করুক। প্রশ্ন আসবে, সিবিআই এখনও অবধি এই বিষয়ে কোনো তদন্ত করেনি কেন, বা তদন্ত যদি করে থাকে তার রিপোর্ট কি, সেই রিপোর্টও জমা দেয়নি। আগে সেইটা করুক, তারপর তো তদন্তে দেখা গেল যে কেউ দোষী না, হোক সেটাই আসুক না। সিবিআই তো তদন্তই করেনি। প্রশ্ন হলো সিবিআই কেন এরমভাবে মানে চুপচাপ বসে আছে, এর পেছনে কি রাজনৈতিক সন্ধি, এটা আগে বার করতে হবে।